আমরা গত 10 এবং 11 নম্বর পরিমিতি ক্লাসে যেটা শিখলাম, এন সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়। এখন আমরা আরেকটি বিষয় জানবো, বা এটার একটা বিকল্প প্রমাণও আছে, যে এন সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজ ক্ষেত্রফল নির্ণয় অন্যভাবেও করা যায়। আমরা ওই যে সূত্রটা আমরা শিখছি সেটা দিয়ে তো করা যাবেই, কিন্তু এটা একটু অন্যভাবেও করা যায়, এবং সেটা কিভাবে করা যায় সেই বিষয়ে ধারণাটা আজকে আমরা নিব, কারণ সেটা আমরা অন্য কিভাবে করব। প্রথমে আমরা মনে করি এটা একটা ষড়ভুজ এ বি সি ডি ই এফ। এটা হচ্ছে কি একটা ষড়ভুজ। এখন আমরা বিপরীত শীর্ষবিন্দুগুলো যোগ করি। শীর্ষবিন্দুগুলো যোগ করলাম। আমরা তো এখন এগুলো ভালোই জানি বা বুঝি যে যেহেতু এটা ষড়ভুজ, সেহেতু এখানে ত্রিভুজ উৎপন্ন হবে 6টি, এবং এই ধারণাটা আমরা এখন মোটামুটি জানি যে এই 6টা ত্রিভুজের মধ্যে আমরা যে কোনো একটি ত্রিভুজের ক্ষেত্রফল যদি বের করতে পারি, করে আমরা 6 দ্বারা গুণ করব, সেক্ষেত্রে আমরা পুরো ষড়ভুজটার ক্ষেত্রফলই পাবো। এই বিষয়গুলো আমরা গত 2টি ক্লাস ধরে শিখতেছি। এখন বিষয়টা হচ্ছে, আমরা গত ক্লাসে যেটা শিখছি, যদি এর বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, সেই ক্ষেত্রে এটার ক্ষেত্রফল নির্ণয় আমরা করছি। এখন যদি আমরা জানি যে এই যে কেন্দ্র, অর্থাৎ কণিকগুলো যোগ করলে যে কর্ণগুলো পেলাম আমরা, সেই কর্ণগুলোর ছেদ বিন্দু থেকে যদি শীর্ষবিন্দুর দূরত্বগুলো দেওয়া থাকে, যেগুলো সুষম, প্রতি ক্ষেত্রে দূরত্বগুলো সমান হবে, এই দূরত্বটা দেওয়া থাকে, সেই ক্ষেত্রে এটার ক্ষেত্রফল, এই বহুভুজটার ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব। ধরে নেই এইটা দেওয়া আছে হচ্ছে 8, প্রতিটাই হবে 8, প্রতিটাই সমান, প্রতিটাই হবে 8। এখন এই দূরত্বটা আমরা বা এই দৈর্ঘ্যটা আমরা জানি, বাহুর দৈর্ঘ্যগুলো আমরা জানি না, বা প্রশ্নে উল্লেখ করা নাই। সেই ক্ষেত্রে আমরা কি করব? এই যে ত্রিভুজটা, এটা ও বিন্দুতে ধরে নেই সেট করছে, ত্রিভুজ, সাপোজ ত্রিভুজ সি ও ডি এর যদি ক্ষেত্রফলটা বের করতে পারি, যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম, করে আমরা 6 দিয়ে গুণ করবো। এখন এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা কিভাবে বের করব? আমরা একটা বিষয় এখন জানাই, যে একটা ত্রিভুজ পি কিউ আর একটা ত্রিভুজ। এখন যে এ বি, এই দুটো বাহুর দৈর্ঘ্য আমরা জানি। পি কিউ আর একটা ত্রিভুজ, পি কিউ এবং কিউ আর এর দৈর্ঘ্য এ এবং বি জানি, এবং এদের অন্তর্ভুক্ত কোণ, অর্থাৎ পি কিউ এবং কিউ আর, এই বাহু দুটো অন্তর্ভুক্ত কোণ থিটা, এটা আমরা জানি। বাহু দ্বারা অন্তর্ভুক্ত কোণের ধারণাটা কি? বাহু দ্বারা অন্তর্ভুক্ত কোণের ধারণা হচ্ছে দুটি বাহু যে বিন্দুতে মিলিত হয়ে কোণ উৎপন্ন করলো, এই দুইটি বাহু বা দুইটি রেখা মিলিত হয়ে মিলিত বিন্দুর একটা কোণ উৎপন্ন হলো। এই কোণটা হবে এই বাহু দুটির বা রেখা দুইটির অন্তর্ভুক্ত কোণ, অর্থাৎ এটা ধরে নিচ্ছি পি কিউ আর। তাহলে কোণ পি কিউ আর হচ্ছে পি কিউ এবং কিউ আর রেখা দুটির অন্তর্ভুক্ত কোণ। কারণটা কি? এই যে পি কিউ এবং কিউ আর এটা দুইটা সন্নিহিত ধরে নেওয়া যায়, কারণ এদের একটা সাধারণ বিন্দু আছে, এই বিন্দুতে উৎপন্ন কোণটাই হচ্ছে এই পি কিউ এবং কিউ আর বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ। এখানে আমার পি কিউ দেওয়া আছে এ, কিউ আর দেওয়া আছে বি, এবং অন্তর্ভুক্ত কোণ পি কিউ আর সমান সমান থিটা যদি হয়, অর্থাৎ পি কিউ সমান সমান এ,
কিউ আর সমান সমান বি, আর অন্তর্ভুক্ত কোণ পি কিউ আর সমান সমান থিটা হয়, এই ক্ষেত্রে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে? এক্ষেত্রে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে এখন এটা আমরা দেখব। এখন ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল কি হবে? হাফ গুণন ভূমি। আচ্ছা, এখানে যেহেতু লম্ব বা উচ্চতা নাই, আমরা একটা লম্ব বা উচ্চতা এঁকে নিই। আঁকলাম, ধরে নিলাম পিএম হচ্ছে ত্রিভুজটির উচ্চতা, হাফ গুণন ভূমি, কিউ আর হলো ভূমি, উচ্চতা কিউ আর কেন ভূমি? ভূমি বা ভিত্তি, যেহেতু পিএম কিউ আর এর উপর অবস্থিত, এক্ষেত্রে কিউ আর কে আমরা ভূমি ধরে নেব, আর উচ্চতা হলো পিএম। এখন হাফ কিউ আর এর দৈর্ঘ্য আমরা জানি পি, কিন্তু পিএম আমাদের জানা নাই, এই জন্য আমরা একটা ফাঁকা ঘর লিখে রাখলাম যে এটা হচ্ছে ফাঁকা, অর্থাৎ পিএম এর মান আমরা জানা নেই, পিএম এর মান আমাদের বের করতে হবে। এখন পিএম এর মান আমরা কিভাবে বের করব? পিএম এর মান কিভাবে বের করব? এখন পিএম এর মান আমাদের বের করতে গেলে এখন আমরা ত্রিভুজ পি কিউ এম খেয়াল করি। কি ত্রিভুজ করব? পি কিউ এম। পি কিউ এম ত্রিভুজ এর কোণ পি এম কিউ সমান 90 ডিগ্রি, এবং এই কোণটার বিপরীত বাহু হচ্ছে পি কিউ, যেটা কিনা অতিভুজ। পি কিউ অতিভুজ। এখন পি কিউ সমান কি? পি কিউ সমান এ। পি কিউ সমান হচ্ছে এ। আমাদের থিটা আমরা জানি, আর মান বের করব পি কিউ। পি কিউর মানও জানি, আর এখানে পিএম নির্ণয় করব। পিএম হচ্ছে লম্ব, পি কিউ হচ্ছে অতিভুজ। তা লম্ব অতিভুজ, তা লম্ব আর অতিভুজ এই দুটো বাহুর সমন্বয়ে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের ধারণা ব্যবহার করি। তাহলে কোন ত্রিকোণমিতিক অনুপাত আমরা এখানে ব্যবহার করতে পারবো? সাইন থিটা ব্যবহার করতে পারবো। সাইন থিটা সমান সমান হচ্ছে লম্ব ভাগ অতিভুজ। এখন ত্রিভুজ এত এর আমরা সাইন থিটা ব্যবহার করি। সাইন থিটা সমান সমান লম্ব, লম্ব হচ্ছে পিএম, অতিভুজ হচ্ছে পি কিউ, বা সাইন থিটা সমান সমান পিএম, আর পিএম এর মান বের করতে আমরা জানি না, কিন্তু পি কিউ জানি এ। অতএব পিএম সমান সমান এ সাইন থিটা। আমরা পিএম এর মান পেয়ে গেলাম, অর্থাৎ আমরা উচ্চতা পেয়ে গেলাম। আমরা কি পেলাম? উচ্চতা পেলাম। এখন এই যে পিএম ফাঁকা ঘর ছিল, উচ্চতা আমরা এখানে বসাই দিই। যেহেতু আমরা পিএম এর মান পেয়ে গেছি, তাহলে ফাঁকা ঘরটা আমরা মিশাই দিলাম, এখানে আমরা বসাই দিই। এ সাইন থিটা সমান সমান হাফ এ বি সাইন থিটা। আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এখন এই ত্রিভুজের ক্ষেত্রফলের শর্তটা কি? কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবো? যদি আমরা কোনো ত্রিভুজের দুইটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণের মান জানি, সেক্ষেত্রে এই ক্ষেত্রফলের হাফ এ বি সাইন থিটা এই সূত্রের সাহায্যে খুব সহজে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারবো। এবং সেটা কিভাবে দাঁড় করানো গেল বা প্রতিষ্ঠা করা গেল, সেটা আমরা গাণিতিকভাবে বোঝার চেষ্টা করলাম, এবং মনে হয় ব্যাপারটা বুঝতেও পারলাম। এখন আমরা এই ধারণাটা যদি এই সুষম ষড়ভুজের ক্ষেত্রে প্রয়োগ করি, তাহলে আমরা খুব সহজেই এই 6টি ত্রিভুজের যে কোনো একটি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। এখন আমরা ব্যবহার করার চেষ্টা করি। এখন আমরা যে কোনো একটা ত্রিভুজ, আমরা এখন এইখানে দেখা যাচ্ছে 6টি অনুকূল হয়েছে, কিন্তু কোন কোণ কয়টি? 6টি।
এবং যেহেতু এটা সুষম, কোণগুলো তাহলে সমান হবে, 6টি কোণ হবে সমান। আর আমরা জানি যে কেন্দ্র উৎপন্ন কোণের মান হচ্ছে 360 ডিগ্রি। কত? 360 ডিগ্রি। এবং উৎপন্ন কোণ হলো 6টি, 6 দিয়ে ভাগ দেই। আমরা একটি কোণকে যদি থিটা ধরে নিই, তাহলে থিটা সমান সমান হবে 60 ডিগ্রি। এখন এটা অষ্টভুজ হতে পারে। অষ্টভুজের ক্ষেত্রে কি হবে? কেন্দ্র উৎপন্ন কোণ হবে 360, 8টি। কেন্দ্র উৎপন্ন কোণ কয়টি হবে? 8টি হবে। অষ্টভুজ 8টা বাহু, তাহলে কোণ 8টি হবে, কারণ 8টি ত্রিভুজ হবে। তাহলে কেন্দ্র উৎপন্ন কোণ কয়টি হচ্ছে? 8টি হচ্ছে। সেক্ষেত্রে একটি কোণ কত হবে? 360 ডিগ্রিকে 8 দিয়ে ভাগ করব, সেক্ষেত্রে হবে 45 ডিগ্রি। এখন যত ভুজ হবে ততগুলো কোণ হবে। আমরা তাহলে কি করব? যে 360কে আমরা তত দিয়ে ভাগ দিব, তাহলে ওই কোণের মান আমরা পেয়ে যাব। আচ্ছা, এটা আমরা বুঝলাম। এখন আমরা থিটার মান পেলাম। এখন আমরা ত্রিভুজ DOE এর ক্ষেত্রফলটা বের করে রেখেছি। ক্ষেত্রফল, আর ক্ষেত্রফল সূত্র কি? হাফ এবি সাইন থিটা। হাফ এবি। এবি এখানে কি হচ্ছে? ওডি ওই গুণন সাইন থিটা সমান হাফ ওডি। ওডি সমান কত? কেন্দ্র থেকে শীর্ষবিন্দুর দূরত্ব আর হবে, এবং ওই যেহেতু ওডি আর ওই সমান, এটাও আর, এবং সাইন থিটা সাইন 60 ডিগ্রি। সেই ক্ষেত্রে হবে হাফ আর স্কয়ার সাইন 60 ডিগ্রি মানে হলো √3/2, তাহলে √3/4 আর আমরা ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। একটি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এখন আমাদের এটা যেহেতু ষড়ভুজ, তাহলে ষড়ভুজটির ক্ষেত্রফল কি হবে? অতএব নির্ণেয় ক্ষেত্রফল ষড়ভুজে উৎপন্ন ত্রিভুজ সংখ্যা হলো 6টি। 6 গুণন √3/4 আর স্কয়ার। এটা এখন কি করব? 2 2 3 √3/2 আর স্কয়ার। এখন আর এর মান যত হবে, এখানে আর এর মানটা আমরা বসাই দিব। আর তো ধরে নিচ্ছি বাহু দৈর্ঘ্যটাই আর। আমরা পেয়ে গেলাম এই ABCDEF ষড়ভুজের ক্ষেত্রফল। ঠিক এমনি ভাবে অষ্টভুজ বের করতে পারবো। জাস্ট এখানে কি হবে? আর কিছু হবে না। থিটার মানটা বের করতে গেলে 360 ডিগ্রিকে আমরা ভাগ করবো 8 দিয়ে, কেননা কেন্দ্রে উৎপন্ন কোণের সংখ্যা হবে 8টি, যেহেতু ত্রিভুজ হবে 8টি। তাহলে যদি এটা 9টা ভুজ হয়, তাহলে 9 দিয়ে ভাগ করবো। এমনিভাবে যত ভুজ হবে তত দিয়ে ভাগ করলেই আমরা থিটার মানটা পেয়ে যাব। 360কে আমরা তত দিয়ে ভাগ করবো, থিটার মানটা পেয়ে যাব। আর থিটার মানটা পেলেই হাফ এবি সাইন থিটা, এই সূত্রটা ব্যবহার করে আমরা যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল পাবো। এরপর যতগুলো ত্রিভুজ সংখ্যা তত দিয়ে গুণ করলে পুরো ষড়ভুজটার বা পুরো সম্পূর্ণ বহুভুজটার ক্ষেত্রফল পেয়ে যাব। এই হচ্ছে আমাদের n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজ ক্ষেত্রফল নির্ণয়ের বিকল্প একটা পদ্ধতি, যেটা আমরা হরহামেশাই ব্যবহার করে থাকি। তো আমরা গত দিনের যে স্পেসিফিক যে সূত্রটা সেটাও শিখলাম, এবং বিকল্পভাবে যে একটা ধারণা ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয় করা যায় আজকে সেটা শিখলাম। আমার মনে হয় যে এই দুটো ধারণা ব্যবহার করে আমরা যে কোনো প্রকারের মানে বাহু বিশিষ্ট বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো খুব সহজেই। আশা করি তোমরা সবাই ভালো মতো এটা বুঝতে পারছো। তো আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।